ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইজ এ সিঙ্গেল পার্সন। তো সিঙ্গেল পার্সন হিসেবে তার যে জনপ্রিয়তা যেটা আছে সেটা অসংগঠিত। আর অন্যদিকে যেটাকে বলা হয় জেনারেল ওয়াকারুজ্জামান, তার যে জনপ্রিয়তা এটা সংঘবদ্ধ, সিমেন্টেড। তো কাজেই সিমেন্টেড জনপ্রিয়তার সঙ্গে যাকে বলা হয় অসংবদ্ধ জনপ্রিয়তা কখনোই পেরে ওঠে না। কে বেশি জনপ্রিয়, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকারুজ্জামান? ইউনূসের সঙ্গে কারা কারা আছেন, ওয়াকারুজ্জামানের সঙ্গে কারা কারা আছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে। এর কারণ হলো যে শুধু আমাদের দেশ নয়, সারা দুনিয়াতে সামরিক বাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রাষ্ট্রের। বিশেষ করে যে সকল তৃতীয় বিশ্ব রয়েছে সেখানে সেনাপ্রধান, সেনা বাহিনী তাদের সঙ্গে আসলে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক পক্ষ সংঘাতে জড়ায় না। এমনকি আমেরিকাতেও নয়। ইমরান খান সাহেবের মতো বিস্তৃত এবং সারা দুনিয়াতে তার মতো এরকম জনপ্রিয় ব্যক্তি, প্রধানমন্ত্রী হিসেবে, ব্যক্তি হিসেবে, এমনকি টম ক্রুজও নন, স্টার অফ দ্য স্টার। মানে যেখানে ইমরান খান দাঁড়িয়েছেন, মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে, কিংবা সব জায়গাতে, মানে বিশ্ব মঞ্চে যেখানে তিনি দাঁড়িয়েছেন সমস্ত লাইটগুলো তাকে, ফ্ল্যাশগুলো তাকে কেন্দ্র করে হয়েছে। সেই ইমরান খান তিনি তার যে সেনাপ্রধান মিস্টার বাজওয়া, কিংবা এই যে এখন যিনি আছেন আসিফ মনির, তাদের সাথে তিনি পারেননি এবং তার পুরো জীবন শেষ হয়ে গেছে। তিনি এখন তার দল নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ, তিনি এখন জেলে মরছেন। আপনি যদি পাকিস্তানের ছেড়ে ভারতে যান, এটা এত বড় একটা গণতান্ত্রিক দেশ, সেখানেও সেনাবাহিনীর সঙ্গে ইন্দিরা গান্ধীর যখন মতদ্বৈধতা হলো, সেখানে ইন্দিরা গান্ধীকে কিন্তু পরাজিত হতে হয়েছিল, সেনাবাহিনীর সঙ্গে তাকে আত্মসমর্পণ করতে হয়েছিল। সেখান থেকে আজ অবধি মিস্টার নরেন্দ্র মোদী পর্যন্ত তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কখনো কন্ট্রাডিকশনে যায়নি। এমনকি এই যে পাকিস্তান ভারত যুদ্ধ হলো, পুরো রাজনৈতিক নেতৃত্ব চাচ্ছিল যে এই যুদ্ধটি আর কিছুদিন চলুক, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সেটা চায়নি। এবং ভারতের সেনাপতিরা, সাবেক এবং বর্তমান, তারা সরাসরি মিস্টার নরেন্দ্র মোদীকে যে ভাষা আক্রমণ করেছেন এবং যেভাবে সমালোচনা করেছেন, এবং কাশ্মীরের দায়িত্বরত একজন লেফটেন্যান্ট জেনারেল যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সরাসরি অস্বীকার করেছেন যে এই যুদ্ধ তিনি করবেন না। ফলে কি হলো দেখুন, যুদ্ধ শুরুর 24 ঘন্টার মধ্যে ভারতকে উদ্যোগী হয়ে আমেরিকার কাছে প্রস্তাব দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হয়েছে। এখানে ইন্ডিয়ান মিলিটারি সেটা চাচ্ছিল না। তো ভারত, পাকিস্তান থেকে শুরু করে আমেরিকার যদি এই অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ বেসিক্যালি পাকিস্তান মিলিটারি একটা ডুপ্লিকেট কপি। এই সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে টিকেননি, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবও নন, তিনি টিকতে পারেননি। এবং এই সেনাবাহিনীর সবচেয়ে জনপ্রিয় কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমান সবচেয়ে জনপ্রিয় সেনাবাহিনীর মধ্যে, এখন পর্যন্ত এরকম কোনো জেনারেল জনপ্রিয় হননি। কিন্তু তারপরেও কেবলই মাত্র রাজনৈতিক কারণে তিনি যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন, যে তাকে অসংখ্য বলা হয়, তাকে প্রায় মোর দ্যান 40টি তিনি মোকাবেলা করেছেন এবং সর্বশেষ তিনি প্রাণ দিয়েছেন। এরশাদ জামানতও একই অবস্থা। এরশাদ যতদিন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু জেনারেল নুরুদ্দিন খান যখন সেনাপ্রধান হিসেবে তার হুকুম মানতে অস্বীকার করলেন, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু চলে যেতে হয়েছে, একদিনও টিকতে পারেননি। এরপর বেগম খালেদা জিয়া। তো বেগম খালেদা জিয়া 2005 মানে 1 থেকে 2006 পর্যন্ত তিনি যে দাপটের সঙ্গে সবকিছু পরিচালনা করেছেন এবং অর্থবিত্ত, শৌর্য, ক্ষমতা, তিনি এবং তার সন্তান মিলে মানে পুরো রাজনীতির এরকম একটা যাকে বলা হয় রুট তৈরি করে ফেলেছিলেন যে তার কাছে মনে হয়েছিল সবই তার। এবং সেনাবাহিনী তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন, জেনারেল মঈন আহমেদ থেকে শুরু করে, মানে যেমন তারিক সিদ্দিকী সাহেব সবকিছু দেখতেন শেখ হাসিনার জামানাতে, তদ্রুপ সাইদ ইস্কান্দার সাহেব সেনাবাহিনীর সমস্ত বড় বড় রিক্রুটমেন্টগুলো তিনি করতেন। তার ঘনিষ্ঠজন বা তার বোধহয় ভাই এরকম কিছু একটা হবে, জেনারেল মাসুদউদ্দিন। তারপরে আবার জেনারেল মঈন আহমেদও সেই সাইদ ইস্কান্দার সাহেবের পছন্দের লোক। তো এত কিছু সাজানোর পরেও কিন্তু সেই সেনাবাহিনীর হাতেই তাদের পতন হয়েছিল, তারা থাকতে পারেননি। আবার শেখ হাসিনার কথা চিন্তা করেন, শেখ হাসিনা 2014 সনের পর থেকেই সেনাবাহিনীকে একেবারে নিজস্ব ঘরানার বাহিনী বানানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করতে থাকলেন। তিনি প্রথমে ইকবাল করিম ভূঁইয়াকে পেলেন। তো তিনি যখন ইকবাল করিম ভূঁইয়া দায়িত্ব নিলেন, তিনি ছিলেন ওয়ান অফ দ্য স্মার্টেস্ট, প্রফেশনাল এবং জনপ্রিয় সেনা কর্মকর্তা। কিন্তু 2014 সনে এই ইকবাল করিম ভূঁইয়ার নেতৃত্বেই একটি যাকে বলা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়। এরপরে জেনারেল ইব্রাহিম করিম ভূঁইয়া, তার স্ত্রী, তার আত্মীয় স্বজনদেরকে সেনাবাহিনীর মধ্যে কালার্ট করার জন্য
চাণক্য নীতি প্রয়োগ করে যা যা করার সবকিছু শেখ হাসিনা করেছেন। ফলে আমরা বাইরে থেকে জেনারেল ইকবারুল করিম ভূঁইয়াকে যেভাবে জানি, তারপর তার যে অতীত রেকর্ড, সেই রেকর্ড হিসেবে তাকে যেভাবে জানি, সেনাবাহিনীর ভিতরে কিন্তু তার সম্পর্কে যে ধারণা, সেটি তার যে 2013 সন পর্যন্ত তার যে ক্যারিয়ার, এবং 2013 সনের পর আজ অবধি তার যে ক্যান্টনমেন্টের বাইরে যে ক্যারিয়ার, এটার সঙ্গে মানে আপনি যদি রাওয়া ক্লাব ধরেন, সেনা ক্যান্টনমেন্টের ভিতরে ধরেন, এগুলোর মধ্যে কন্ট্রাডিকশন হয়। এবং এই জিনিসটি শেখ হাসিনা করে দিয়েছেন যে জীবনে যেন সে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এরপরে তিনি সেই যাকে সেনাপ্রধান বানালেন, যাদেরকে তিনি বানালেন, প্রায় সবাইকে তিনি একেবারে যাকে বলা হয় নিজের ঘরের মানুষ, আরও যদি ছোট করে বলেন গৃহভৃত্যের মতো তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন। যেভাবে তিনি বেনজিরকে বানিয়েছিলেন, যেভাবে তিনি শহীদুল হককে বানিয়েছিলেন, অর্থাৎ পুলিশের আইজিদেরকে তিনি যেভাবে ব্যবহার করতেন, সেনাবাহিনী প্রধানকেও তিনি সেইভাবে ব্যবহার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এবং চেষ্টা করে তিনি যখন একেবারে তৃপ্তির ঢেকুর তুলেছেন যে এরপর আর কিছু করার নেই, এবং তিনি জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি তার আত্মীয় এবং নিকট আত্মীয়, ওয়াকারুজ্জামান সাহেবের শ্বশুর, তিনি সেনাপ্রধান ছিলেন এবং ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট অফিসার জেনারেল মুস্তাফিজুর রহমান, তো তার মেয়ের জামাই, তো তাকে তিনি সেনাপ্রধান নিয়োগ করলেন। এবং তাকে নিয়োগ করে তিনি যখন শান্তিতে চোখ বুজে নিশ্চিন্তে ঘুমোতে যাবেন, এবং এই যে ছাত্র আন্দোলন যখন খুব দানা বাঁধল, তিনি যদি সেনাবাহিনীকে না নামিয়ে তিনি যদি পুলিশের উপর এবং তার ছাত্রলীগের উপর সেই দায়িত্ব দিত, ক্যাজুয়ালিটি বাড়তো, কিন্তু তার সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো। এই কারণ তিনি ইতিপূর্বে অনেক খেলা খেলেছেন। 2015-16 সালে তিনি সেই বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলন, যেটাকে আওয়ামী লীগ বলে, সেটাকে দমন করার জন্য বিএনপি যদি একটা অকারেন্স ঘটাতো, আওয়ামী লীগ 10টা অকারেন্স ঘটাতো এবং বিএনপির ঘাড়ে চাপিয়ে দিত। তো এই জিনিসগুলো তিনি ছাত্রলীগকে দিয়ে করাতে পারতেন, এই কাজগুলো তিনি পুলিশকে দিয়ে করাতে পারতেন, এবং পুলিশ মানে তার জন্য যে অন্তঃপ্রাণ ছিল, পুলিশ সবকিছু তছনছ করে ছেড়ে দিত। কিন্তু তিনি কি করলেন, তার আপনজনদেরকে সেখান থেকে সরিয়ে নিলেন। কেন নিলেন, কিভাবে নিলেন, তিনি এই পুরো দায় দায়িত্বটা ছেড়ে দিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর হাতে, এবং সেখানেই সেই জেনারেল ওয়াকারুজ্জামানই তাকে ক্ষমতাচ্যুত করলেন। এটাই হলো নিয়তি। তো যার জন্য এই যে সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, এটা আমাদের দেশে নয়, সারা দুনিয়াতে মহাকালে সবসময় খুবই গুরুত্বপূর্ণ। ফলে এদের সঙ্গে যখন রাজনৈতিক অফিসগুলোর বা রাজনৈতিক মহলের দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, প্রায় সব ক্ষেত্রে সেনাবাহিনী জয়লাভ করে, কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনী পরাজিত হয়, এবং সেক্ষেত্রেও কিন্তু সেই রেস থেকে যায়, এবং এটা আরো বহুদিন পরে আরো নতুন করে রিভার্স হয়ে যায়। যেমন দেখা গেল একজন রাজা বিজয়ী হলেন, তিনি সবাইকে শাস্তি দিলেন, কিন্তু দেখা গেল রাজার ছেলে বা রাজার নাতি তারা আবার সেই সেনাবাহিনী দ্বারা পরবর্তীতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন, কারণ এটা একটা সংঘবদ্ধ বাহিনী, এখানে সবকিছু রেকর্ডে থাকে। যেমন ধরুন বাংলাদেশে এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল অকারেন্সগুলো ঘটেছে, থানা আক্রমণ হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে, বিশ্বাস করেন আজ থেকে 100 বছর পরে হলেও এর প্রতিটি জিনিস কড়ায় গন্ডায় এই রাষ্ট্রশক্তিগুলো এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। এটা রাষ্ট্রের একটা সিস্টেম। এই সিস্টেমটা মধ্যযুগে ছিল, এই বাংলায় ছিল, প্রাচীন যুগে ছিল, সারা দুনিয়াতে ছিল, তারপরে শেষে আধুনিক কালে আছে। অর্থাৎ রাষ্ট্র যেদিন থেকে বিস্তার লাভ করেছে, তখন সেখানে রাজনীতিবিদরা যত সহজে ছেড়ে দেয়, মানে ভুলে যায়, কিন্তু আমলাতন্ত্র, মিলিটারি সেটা কখনো ছাড়ে না, ভুলে না। এবং এদের মধ্যে ইগোবোধ খুব বেশি। তাদের যে পোশাকটাকে তাকে অনেক বড় কিছু মনে করে, এই পোশাকের উপর আঘাত সবকিছু তছনছ করে ছেড়ে দেয়। জাস্ট একটা উদাহরণ দেই, এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর একজন সেনাপ্রধান, তিনি পালিয়ে যেতে চাচ্ছিলেন, এবং খুব অসহায়ভাবে তিনি যখন তার সাবেক সহকর্মীদের বললেন যে আমি আর থেকে লাভ কি, আমি চলে যাই নিরাপদে, তখন সবাই বললো যে আপনি যাবেন কেন, আমরা আছি না, থাকেন আপনি। মানে একজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ভয়ে, এটা সেনাবাহিনীর অনেকে সেটা সহ্য করেনি, ফলে তিনি এখন পর্যন্ত রাজার হালে আছেন। এমনকি সেই 2024 সনের যে নির্বাচনে যে সকল সেনা কর্মকর্তাদেরকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন কিংস পার্টির লোক হিসেবে, সবাইকে ধরা হয়েছে। আপনি একজনকে ধরতে পারছেন? আমি নাম বললাম না, যাদেরকে মানে সেনাবাহিনীর বা সেনা গোয়েন্দাদের সুপারিশে শেখ হাসিনা নিয়েছিলেন, এবং যারা কেউ পাশ করতেন না। এর কারণ হলো ওখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, কিন্তু সেনাবাহিনী তাদেরকে সিল পিটিয়ে পাশ করে নিয়ে আসে 2014 সনের নির্বাচনে। এইরকম যে সকল সেনা কর্মকর্তা, একমাত্র ব্যারিস্টার শাহজাহান ওমর, তিনি তো মানে একটা সিজেন্ড বিএনপির রাজনীতিবিদ ছিলেন, পরে আওয়ামী লীগে যোগদান করেছেন, তিনি ছাড়া অন্য কোনো সেনা কর্মকর্তা কি সেই এমপি হয়েছেন? এই জন্য তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় পুরনো ভরা হয়েছে। দেখান তো, সবাই তো বাপের বেটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যার যার বাসাতে বসে বসে পায়ের পা তুলে পোলাও কোমা খাচ্ছে।
এটা হলো তাদের একটা ঐক্য। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইজ এ সিঙ্গেল পার্সন। তো সিঙ্গেল পার্সন হিসেবে তার যে জনপ্রিয়তা যেটা আছে সেটা অসংগঠিত। আর অন্যদিকে যেটাকে বলা হয় জেনারেল ওয়াকারুজ্জামান, তার যে জনপ্রিয়তা এটা সংঘবদ্ধ, সিমেন্টেড। তো কাজেই সিমেন্টেড জনপ্রিয়তার সঙ্গে যাকে বলা হয় অসংবদ্ধ জনপ্রিয়তা কখনোই পেরে ওঠে না। সময় খুব দ্রুত যাচ্ছে, সময় সবকিছুর উত্তম মীমাংসা করে দেয়।